তা হলো মানে সাধারণ দূর্বাঘাস থেকে শুরু করে আমাদের খাবারের ধান, আবার অন্যদিকে ওই বিশাল শক্তিশালী বাঁশ, এই সবগুলো কিভাবে পোয়েসি নামের একই পরিবারের অংশ হতে পারে? এদের মধ্যে তো মানে আকাশ পাতাল তফাত। এটাই তো বনস্পতি শ্রেণীবিন্যাসের মজা। বাইরে থেকে দেখতে যতই আলাদা হোক না কেন, এদের যে মৌলিক নকশা বা ব্লুপ্রিন্ট, তাতে এমন কিছু মিল আছে যা তাদের একই পরিবারে বেঁধে রাখে। আর মালবেসি গোত্রের সঙ্গে তুলনা করলেই সেই নকশাগুলো আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, মানে আক্ষরিক অর্থেই গাছের মূল থেকে। আচ্ছা, সারণী বলছে পোয়েসি গোত্রের গাছগুলো সাধারণত বিরুৎ বা ঘাস জাতীয়, আর মালভেসি হল বিরুৎ, গুল্ম বা বৃক্ষ। কিন্তু আমার একটা বিষয় ঠিক মানে মাথায় আসছে না, বাঁশের মতো এত লম্বা আর শক্তিশালী একটা গাছ যার কাঠ দিয়ে বাড়ি পর্যন্ত বানানো যায়, তার মূলটা নাকি ধান গাছের মতো একগোছা সরু সুতো। এটা কিভাবে সম্ভব? এত বড় একটা কাঠামো কেটে ধরে রাখে কিভাবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, পোয়েসি গোত্রের বৈশিষ্ট্যই হল গুচ্ছমূল বা ফাইব্রাস রুট সিস্টেম। ধান গাছ তুললে যেমন দেখা যায় হাজার হাজার প্রায় সমান মাপের মূল এক জায়গা থেকে বেরিয়ে মাটির ওপরের স্তরটাকেই আঁকড়ে ধরে। বাঁশের ক্ষেত্রেও মূলের ধরনটা একই, তবে সেগুলো অনেক বেশি শক্তিশালী আর বিস্তৃত একটা নেটওয়ার্ক তৈরি করে, যা অনেকটা ধরুন কংক্রিটের ফাউন্ডেশনের মধ্যে থাকা রডের জালের মতো কাজ করে। ও, এই ধরনের মূলের একটা বড় সুবিধে হল এরা মাটির ওপরের স্তরের জল আর পুষ্টি খুব দ্রুত শোষণ করতে পারে। তাই বর্ষার পর যে জল মাটির উপরে থাকে তা কাজে লাগানোর জন্য এই ডিজাইনটা অসাধারণ। তার মানে লন বা মাঠের ঘাস মাটিকে এত শক্ত করে আঁকড়ে ধরে বলেই বর্ষার সময় সহজে মাটি ধুয়ে যায় না। একদম এটা তো পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একদম তাহলে মালবেসি গোত্রের কৌশলটা কি? জবা গাছের মূল তো এমন নয়। একদমই নয়। মালবেসি গোত্রের আছে প্রধান মূল বা ট্যাপ রুট সিস্টেম। এখানে একটা মোটা শক্তিশালী মূল মাটির গভীরে চলে যায় এবং তার থেকে শাখা প্রশাখা বের হয়। এই ডিজাইনের উদ্দেশ্য ভিন্ন। এটা গাছকে শুধু শক্তভাবে নোঙর করে রাখে না, বরং মাটির গভীর থেকে জল খোঁজার সুযোগ করে দেয়, বিশেষ করে যখন ওপরের মাটি শুকিয়ে যায়। আচ্ছা, এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মতো। তাই জবা বা ঢ্যাঁড়সের মতো গুল্ম বা বৃক্ষজাতীয় গাছের জন্য এটাই সেরা কৌশল। একটা কৌশল হল দ্রুত বিস্তারের জন্য, অন্যটা হল দীর্ঘস্থায়িত্বের জন্য। ওয়াও! শুধু মূলের মধ্যেই এত বড় একটা কৌশলগত পার্থক্য। এবার যদি কাণ্ডের দিকে তাকাই, ধান বা বাঁশের কাণ্ড তো ভেতর থেকে ফাঁপা হয়, তাই না? এই ফাঁপা হওয়ার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? অবশ্যই। বনস্পতি জগতে কোনো কিছুই কারণ ছাড়া হয় না। পোয়েসি গোত্রের এই নলাকার ফাঁপা কাণ্ডকে বলে কালাম। এটা প্রকৃতির এক দারুণ প্রকৌশল। ভাবুন তো, সবচেয়ে কম উপাদান ব্যবহার করে সবচেয়ে বেশি মজবুত কাঠামো কিভাবে বানানো যায়। ঠিক। এই ফাঁপা গঠন গাছকে হালকা রাখে, ফলে খুব দ্রুত লম্বা হয়ে অন্য গাছের সঙ্গে আলোর জন্য প্রতিযোগিতা করতে পারে। আবার এর পর্ব বা গিঁটগুলো বেশ ফোলা আর শক্ত থাকে, যা কাঠামোটাকে অতিরিক্ত দৃঢ়তা দেয়। অনেকটা বিল্ডিং বানানোর সময় যেমন পরপর পিলার দেওয়া হয়, ঠিক তেমন। আর ম্যালভেসি গোত্রের কাণ্ড তো একেবারে উল্টো, শক্ত, কাষ্ঠল আর শাখাযুক্ত। জবা গাছের ডাল তো বেশ শক্ত হয়। ঠিক, কারণ ম্যালভেসি গোত্রের গাছগুলো সাধারণত চওড়া পাতা আর বড় ফুল ধারণ করে, যার জন্য একটা মজবুত শাখা-প্রশাখাযুক্ত কাঠামো দরকার। এদের উদ্দেশ্য দ্রুত লম্বা হওয়া নয়, বরং একটা দীর্ঘস্থায়ী বিস্তৃত কাঠামো তৈরি করা। আর এদের কাণ্ড আর পাতায় আর একটা মজার জিনিস থাকে, যা আমাদের সারণীতে উল্লেখ করা আছে, মিউসিলেজ। ও হ্যাঁ, মিউসিলেজ। এই শব্দটা শুনলেই আমার ঢেঁড়সের কথা মনে পড়ে। ওই যে একটা পিচ্ছিল ব্যাপার থাকে, ওটাই তো? একদম। জবা গাছের পাতা বা ফুল পিষলেও হাতে একটা পিচ্ছিল ভাব আসে। এই মিউসিলেজ আসলে উদ্ভিদের জন্য জল সঞ্চয় করে রাখার এবং নিজেকে রক্ষা করার একটা উপায়। এটা গাছকে শুষ্কতার হাত থেকে বাঁচায়, আবার পোকামাকড়ের আক্রমণ থেকেও কিছুটা রক্ষা করে। তাহলে দেখুন, মাটির নিচে আর ওপরে গাছটা কিভাবে দাঁড়িয়ে থাকে তা তো বুঝলাম, কিন্তু এর আসল শক্তির উৎস মানে রান্নাঘরটা তো পাতায়। সেখানেও কি এমন নাটকীয় পার্থক্য দেখা যায়? নাটকীয় তো বটেই। শুধু একটা পাতা হাতে নিয়েই এই দুটো গোত্রকে আলাদা করে ফেলা সম্ভব।
ছোটবেলায় আমরা কলাপাতা আর আম পাতা দিয়ে শিরাবিন্যাসের পার্থক্য বুঝতাম, মনে আছে? একটাতে শিরাগুলো সোজা সোজা যেত, অন্যটাতে জালের মতো। হ্যাঁ হ্যাঁ ধান আর জবার পাতাতেও কি আমরা সেই একই মূলনীতিটা দেখতে পাই? হ্যাঁ ঠিক তাই। পোয়েসি গোত্রের পাতা, যেমন ধান বা ঘাসের পাতা, হাতে নিলে দেখবেন শিরাগুলো পাতার গোড়া থেকে আগা পর্যন্ত একে অপরের সমান্তরালভাবে চলে গেছে। একেই তো বলে সমান্তরাল শিরাবিন্যাস। কিন্তু এর সুবিধাটা কি? এই সমান্তরাল শিরাবিন্যাস লম্বা ও সরু পাতার জন্য খুব কার্যকরী। এটা পাতাকে একটা কাঠামোগত দৃঢ়তা দেয়, যাতে পাতাটা সহজে ছিঁড়ে না যায় বা বাতাসে ভেঙে না পড়ে। ঘাসের ব্লেডগুলো যে এত ঝোড়ো বাতাসেও টিকে থাকে, তার একটা কারণ এই ডিজাইন। আচ্ছা। আর পোয়েসি গোত্রের পাতার গোড়ায় লিগিউল নামের একটা পাতলা পর্দার মতো অংশ থাকে। এটা কাণ্ড আর পাতার সংযোগস্থলে বৃষ্টির জল বা পোকামাকড় ঢুকতে বাধা দেয়। বাহ, প্রকৃতির কি নিখুঁত ডিজাইন! আর জবা গাছের পাতা তো একেবারে আলাদা, চওড়া, আর তাতে শিরাগুলো জালের মতো ছড়ানো। একে বলা হয় জালিকা শিরাবিন্যাস। এর পেছনের যুক্তিটা কি? জালিকা শিরাবিন্যাস চওড়া পাতার জন্য আদর্শ। একটা প্রধান শিরা থেকে অসংখ্য শাখা শিরা বেরিয়ে পুরো পাতা জুড়ে জল আর পুষ্টি পৌঁছে দেবার একটা বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করে। এটা অনেকটা একটা বড় শহরের রাস্তার নেটওয়ার্কের মতো। এই ডিজাইন পাতাকে অনেক বেশি সূর্যালোক শুষে নিতে সাহায্য করে, যা বড় গাছের জন্য খুব দরকারি। সুতরাং এখানেও আমরা দুটো ভিন্ন জীবনযাপনের কৌশল দেখতে পাচ্ছি। একটা সরু ঘাসের ব্লেড, যা খোলা মাঠে টিকে থাকার জন্য তৈরি, আর অন্যটা একটা চওড়া পাতা, যা একটা বড় গাছের অংশ হিসেবে সূর্যালোক শোষণের জন্য তৈরি। অসাধারণ! মূল, কাণ্ড, পাতা প্রত্যেকটা অংশেই তাদের জীবনযাত্রার ছাপ। এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে, যা নিয়ে আমি শুরু থেকে ভাবছি: ফুল। একদিকে জবার মতো এত বড় জমকালো রঙিন একটা ফুল, আর অন্যদিকে ধানের শীষের মধ্যে থাকা প্রায় অদৃশ্য ফুল। এই দুটোকে তো একই কাতারে ফেলতেই অবাক লাগে। এখানেই আমরা প্রকৃতির সবচেয়ে বড় কৌশলগত বিভাজনটা দেখতে পাই। এটা হলো প্রজননের কৌশল। ভাবুন একবার, এটা প্রকৃতির দুটো ভিন্ন বিনিয়োগ কৌশলের মতো। মালভেসি গোত্র যেমন জবা তার সমস্ত শক্তি আর সম্পদ দিয়ে একটা সুন্দর, আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করছে, অর্থাৎ ফুল যাতে নিশ্চিত ক্রেতা, মানে কীটপতঙ্গ। মানে কীটপতঙ্গ আসে। এর বড় বড় রঙিন পাপড়ি, মিষ্টি মধু, এগুলো সবই মৌমাছি, প্রজাপতি বা পাখিদের জন্য আমন্ত্রণপত্র। একটা টার্গেটেড মার্কেটিং ক্যাম্পেইনের মতো। একদম। এটা হলো টার্গেটেড মার্কেটিং। অন্যদিকে পোয়েসি গোত্র, যেমন ধান বা গম, এ বিজ্ঞাপনে এক পয়সাও খরচ করতে রাজি নয়। এদের ফুলগুলো ছোট, রঙহীন, গন্ধহীন। কারণ এদের ক্রেতা কোনো নির্দিষ্ট প্রাণী নয়, এদের ক্রেতা হলো বাতাস। ও, এরা লক্ষ লক্ষ কোটি কোটি ফ্লায়ার বা পরাগরেণু বাতাসে ছড়িয়ে দিচ্ছে এই আশায় যে কিছু ঠিক জায়গায় পৌঁছাবে। একটা হলো টার্গেটেড মার্কেটিং, অন্যটা মাস মার্কেটিং। দুটোই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে দারুণ সফল। এই আইডিয়াটা দারুণ। আর এই ভিন্ন কৌশলের কারণেই তো ফুলের ভেতরের গঠনও পুরোপুরি আলাদা হয়ে যায়, তাই না? যেমন আমাদের সারণী বলছে, পোয়েসিতে পুংকেশর কাকে মাত্র ৩টি, কিন্তু মালভেসিতে অসংখ্য। হ্যাঁ, মালভেসি গোত্র কীটপতঙ্গকে আকর্ষণ করার পর এটা নিশ্চিত করতে চায় যে ভিজিটরের গায়ে পরাগরেণু লাগবেই। তাই জবা ফুলে অসংখ্য পুংকেশর একটা নলের মতো রচনার চারপাশে লেগে থাকে, যাতে একটা মৌমাছি বসলেই তার সারা গায়ে পরাগরেণু মেখে যায়। আর এদের পরাগধানীগুলো বৃক্কাকার বা কিডনির মতো দেখতে হয়। আর পোয়েসির মাত্র ৩টে পুংকেশরের রহস্য কি? পোয়েসির লক্ষ্য হল কম শক্তি খরচ করে সবচেয়ে কার্যকরীভাবে পরাগরেণু বাতাসে ছড়ানো। এদের পরাগধানীগুলো হয় সর্বমুখ, অর্থাৎ পরাগধানীটা একটা সরু সুতোর ডগায় এমনভাবে ঝুলে থাকে যে সামান্য বাতাসেই পেন্ডুলামের মতো দুলতে পারে, আর পরাগরেণুগুলো ধুলোর মতো ছড়িয়ে দিতে পারে। বাহ! সংখ্যায় কম হলেও এদের ডেলিভারি সিস্টেমটা বাতাসের জন্য নিখুঁতভাবে ডিজাইন করা। আর স্ত্রীস্তবক, বাতাস থেকে পরাগরেণু ধরার জন্য তো বিশেষ ব্যবস্থা দরকার নিশ্চয়ই। ঠিক ধরেছেন। পোয়েসি গোত্রের গর্ভমুণ্ডটা হয় পালকের মতো। এটা অনেকটা একটা জালের মতো কাজ করে, যা বাতাস থেকে ভেসে আসা পরাগরেণুগুলোকে সহজেই আটকে ফেলতে পারে। অন্যদিকে মালভেসি গোত্রের গর্ভমুণ্ডগুলো হয় শাখাযুক্ত এবং আঠালো, যা কীটপতঙ্গের শরীর থেকে পরাগরেণু সংগ্রহ করার জন্য উপযুক্ত।
আমার মনে আছে ছোটবেলায় আমরা জবা ফুলের মাঝখানের ওই লম্বা নলটা বের করে তার গোড়ার মিষ্টি রস খেতাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে অসংখ্য হলুদ গুঁড়ো হাতে লেগে যেত, ওগুলোই পরাগরেণু। আর নালিকার মাথায় যে 5টা লাল বিন্দুর মতো থাকত, ওগুলোই হলো গর্ভমুণ্ড। একদম, পুরো সিস্টেমটাই একটা নিখুঁত আদান-প্রদানের জন্য তৈরি। তাহলে বাইরে থেকে শুরু করে একেবারে প্রজনন কৌশল পর্যন্ত সবকিছুই দুটো ভিন্ন দর্শনের কথা বলছে। এবার আমরা আলোচনার আরও একটু গভীরে প্রবেশ করি। সারণীর পরের বিষয়টি হল অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। অবশ্যই। সহজ কথায় অমরাবিন্যাস হল ডিম্বাশয়ের ভেতরে ডিম্বকগুলো যা পরে বীজে পরিণত হয় কিভাবে সাজানো থাকে তার পদ্ধতি। এই সজ্জাটা বিভিন্ন উদ্ভিদ পরিবারে নির্দিষ্ট থাকে এবং এটা শ্রেণীবিন্যাসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লু। সারণী বলছে পোয়েসি গোত্রে এটা মূলীয় বা বেসাল, আর মালভেসিতে অক্ষীয় বা এক্সাইল। এই দুটো শব্দকে একটু সহজ করে কল্পনা করা যায়। খুব সহজে মূলীয় বা বেসাল অমরা বিন্যাসকে অনেকটা একটা বাটির মধ্যে রাখা একটা মার্বেলের মতো ভাবতে পারেন। ডিম্বাশয়খা হলো বাটি আর ডিম্বকটা হলো মার্বেল, যেটা ঠিক নিচে গোড়ার দিকে লেগে আছে। সাধারণত এক্ষেত্রে একটিই ডিম্বক থাকে, যেমন ধানের ক্ষেত্রে। আচ্ছা। আর অক্ষীয় বা অ্যাক্সাইল অমরা বিন্যাসের সেরা উদাহরণ হল ঢেঁড়স বা লেবু। যদি আপনি একটা ঢেঁড়সকে আড়াআড়িভাবে কাটেন, দেখবেন মাঝখানে একটা অক্ষের চারপাশে কয়েকটি আলাদা আলাদা প্রকোষ্ঠে বীজগুলো সাজানো আছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। এটাই অক্ষীয় অমরা বিন্যাস। এখানে অনেকগুলো ডিম্বক একটা কেন্দ্রীয় অক্ষকে ঘিরে থাকে। বাহ, ঢেঁড়সের উদাহরণটা দিয়ে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেল। তাহলে এই পুরো আলোচনার পর আমরা যদি দুটো গাছের ছবি পাশাপাশি কল্পনা করি, পোয়েসি গোত্রের ধান আর মালভেসি গোত্রের জবা, তাহলে পার্থক্যগুলো এক নজরে কেমন দাঁড়ায়? চলুন ছবিটা আঁকা যাক। বাঁদিকে আছে একটা ধান গাছ, মাটির ঠিক নিচে একগোছা সুতোর মতো গুচ্ছমূল। তার ওপর একটা নলাকার ফাঁপা কাণ্ড, যার গায়ে পরপর ফোলা গিট। পাতাগুলো লম্বা, সরু। হ্যাঁ, পাতাগুলো লম্বা সরু, তাতে শিরাগুলো সব সমান্তরাল, আর একদম মাথায় একটা শীষ, যার ভেতরে লুকিয়ে আছে অজস্র ছোট্ট ছোট্ট ফুল, যাদের কোনো রং বা আকর্ষণ নেই, যারা শুধু বাতাসের অপেক্ষায় আছে। আর ডানদিকে একটা জবা গাছ, মাটির গভীরে চলে যাওয়া একটা মোটা প্রধান মূলের ওপর দাঁড়িয়ে থাকা একটা ঝোপালো গুল্ম। এর কাণ্ডগুলো শক্ত, ডালপালা ছড়ানো, পাতাগুলো চওড়া, তাতে জালের মতো শিরা। আর সেই সবুজ পাতার মাঝে ফুটে আছে একটা উজ্জ্বল লাল রঙের বড় ফুল, যার 5টি পাপড়ি আর মাঝখানে পুংকেশরের একটা লম্বা নল, যা মৌমাছি আর প্রজাপতিদের ডেকে বলছে, এসো। ঠিক, এই দুটো ছবি মাথায় রাখলেই পোয়েসি আর মালভেসি গোত্রের শুধু পার্থক্যই নয়, তাদের বেঁচে থাকার ভিন্ন ভিন্ন দর্শনটাও আর ভোলার কথা নয়।